নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি ইন্দ্রজিৎ। আপনারা রয়েছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমের সাথে। রাজ্য রাজনীতি তো সরগরম। এত মাস অন্তরালে থাকার পর ফাইনালি দিলীপ ঘোষের রাজনীতিতে আরেকবার প্রত্যাবর্তন ঘটছে। যে দিলীপ ঘোষ, যাকে বলা হয় অনেকাংশেই অ্যাটলিস্ট বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি কিন্তু আনফেয়ারলি ট্রিটেড হয়েছিলেন। মনে করে দেখুন 2024-এর প্রাক 2024 লোকসভা নির্বাচনের সেই সময়টা দিলীপ ঘোষের যে সিট থেকে তিনি জিতে এসেছিলেন সেই মেদিনীপুর সিট তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমানে। দিলীপ ঘোষ নাখুশ, তিনি তাও পার্টির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে লড়াইয়ে নামলেন, কিন্তু হারলেন। যে দিলীপ ঘোষ 2015-এ যখন 2014 ইনফ্যাক্ট রাজ্য রাজনীতিতে যার পদার্পণ এবং 2015-এ যিনি রাজ্য সভাপতি হিসাবে শটাং যে এন্ট্রিটা মেরেছিলেন আরএসএস থেকে বঙ্গ বিজেপিতে, তখন তো দিলীপ ঘোষকে কেউ চিনতেন না, কেউ জানতেন না দিলীপ ঘোষ কে। একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা তিনি হয়ে উঠলেন, এবং এটা ফ্যাকচুয়াল, এটাই ইতিহাস, পশ্চিমবঙ্গের বিজেপির সবচেয়ে সফলতম সর্বাধিনায়ক, মানে ক্যাপ্টেন। কিন্তু 2021-এর নির্বাচনের রেজাল্ট বেরোবার পর দিলীপ ঘোষের ওপর পড়ল কোপ। ঠিক সেই সময় মানে দিলীপ ঘোষের যে রাজনৈতিক ক্যারিয়ারের টু অ্যান এক্সটেন্ট পতন যে শুরু হলো বিজেপির মধ্যে, সেটা কিন্তু কোইনসাইড করেছে এই বিজেপিরই অন্দরে, বঙ্গ বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর উত্থানের সাথে সাথে। মনে করে দেখুন 2021-এর নির্বাচনের ঠিক আগে যে হাই প্রোফাইল এন্ট্রি হলো দিলীপ ঘোষ, তখনও রাজ্য সভাপতি, কিন্তু সব কিছু ছাপিয়ে গেল শুভেন্দু অধিকারীর এন্ট্রি। অমিত শাহর হাত ধরে একটা বড় জনসভাতে, বৃহৎ জনসভাতে শুভেন্দু অধিকারী তৃণমূলের ঝান্ডা ছেড়ে গেরুয়া পতাকা ধরে নিলেন, এবং তারপর থেকে 2021 থেকে টানা আজ 2025 পর্যন্ত বলা যেতেই পারে, অ্যাটলিস্ট 2024 পর্যন্ত তো বটেই, লোকসভা নির্বাচন পর্যন্ত বটেই, এই দল মানে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে বকলমে চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। নন্দীগ্রামে তিনি হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, পুরো রাজ্যে 2021-এ বিজেপির যে পরাজয় হলো, মানে যে এক্সপেকটেশনের ফানুস তুলেছিল বিজেপি, তারা বলেছিল 200 আসনের বেশি নিয়ে এসে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবে, সেটা তারা পারেনি। 77-এই থেমে যায় ইনিংস। সে দায়টা কিন্তু দিলীপ ঘোষের ওপর চাপানো হয়, এবং শাস্তিস্বরূপ দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ খোয়াতে হলো। কিন্তু শুভেন্দু অধিকারী, যার সবে এন্ট্রি হয়েছিল 2021 সালে, রাজ্যে নির্বাচন হারলেও নন্দীগ্রামের যে জয়, যে হাই প্রোফাইল সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সক্ষম হলেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কিন্তু বকলমে আস্তে আস্তে পার্টির কামান পুরোপুরি নিজের হাতে তুলে নিলেন। বঙ্গ বিজেপির হাল তিনি ধরতে শুরু করলেন। যদিও পরবর্তীকালে সুকান্ত মজুমদারকে করা হলো রাজ্য সভাপতি এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, কিন্তু বকলমে পশ্চিমবঙ্গ বিজেপি এবং বিজেপির সবচেয়ে হাই প্রোফাইল নেতা হিসাবে যার নাম উঠে আলো, যাকে প্রজেক্ট করা হলো এবং যিনি সর্বতই ডিসিশন মেকার হয়ে উঠলেন, তার নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024-এর নির্বাচনটা একবার দেখুন। 2021-এ যে ইনফ্লুয়েন্স শুভেন্দু অধিকারী ছিল, তিনি এসেছেন, তিনি সর্বতভাবে, তার ওপর একটা ভরসা ছিল। মোদি অমিত শাহ জুটি মনে করছিলেন হয়তো শুভেন্দু অধিকারী হবেন তাদের তুরুপের তাস, বা আসামে ঠিক যেমনভাবে হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে শটান বিজেপিতে এসে পালাবদল করে দেখালেন, এখন তিনি মুখ্যমন্ত্রী, সেই আশায় কিন্তু ছিল। কোথাও গিয়ে আশাহত হয়েছেন বিজেপির নেতৃত্ব, কারণ 2024-এ যে ফ্রি হ্যান্ড শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল এবং যে ধরনের ক্যান্ডিডেট লিস্ট আমরা দেখতে পেলাম, যে 42টি আসনে বিজেপি যে ক্যান্ডিডেট ঘোষণা করা হলো, সেখানে কিন্তু ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীর ইম্প্যাক্ট, তার চয়েস, সেটারই কিন্তু শিলমোহর ছিল। কিন্তু রেজাল্ট ভালো হলো না, ধরাশায়ী হলো বিজেপি। 12টি আসনে তারা আটকে গেল। 18টি আসনের যে রেকর্ড দিলীপ ঘোষের নেতৃত্বে 2019-এ, একদিকে নরেন্দ্র মোদীর ওয়েভ এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও দিলীপ ঘোষের ক্যারিসমা। হ্যাঁ, অনেকেই বলবেন দিলীপ ঘোষ এমন একজন মানুষ, যে ধরনের ভাষা, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তিনি এক্সিকিউট করেন, বাংলা এবং বাঙালি সংস্কৃতির সাথে সেটা যায় না, এবং
শহুরে বাঙালি তাকে একেবারেই মানছেন না। এটা নিয়ে কিন্তু একটা শ্রেণী বিজেপির অন্দরেই তারা চূড়ান্ত সরব হয়েছে। যেমন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বারবার চাঁচা ছোলা বাসায় 2021-এর পোল ডিব্যাকেলের পরে দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি আক্রমণও শানিয়েছেন। দিলীপ ঘোষকে সরানো হয়, তারপর দিলীপ ঘোষ অন্তরালে চলে যান, তারপর 2024-এর আগে কোথাও দিলীপ ঘোষের ডানা ছাঁটা হলো। তার যে নিজের কনস্টিটুয়েন্সি মেদিনীপুর, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো। এবং বারবার বিজেপির অন্দরে, বিজেপির ইন্টারনাল পলিটিক্স যদি যে কেউ ফলো করেন, আপনারা যারা রাজ্য রাজনীতিকে খুব ক্লোজলি দেখেন, আপনারাও জানেন যে শুভেন্দু অধিকারীর রোল সেখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিল। মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পল, যে অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত একজন এমএলএ, তিনি যদি সেখানে পরাজিত হলেন এবং দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো বর্ধমানে, দিলীপ ঘোষও পরাজিত হলেন। অনেকে মনে করছিলেন দিলীপ ঘোষের যে রাজনৈতিক ক্যারিয়ার, খুব ছোট্ট রাজনৈতিক ক্যারিয়ার, 2014-তে এসেছেন, 15-এ তিনি রাজ্য সভাপতি হলেন, তাহলে কি 2024-এ গিয়ে 10 বছর, এই এক দশকের রাজনীতির মধ্যেই কি তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপন হবে? তিনি কিন্তু অন্তরালে চলে গেছিলেন, কোনো কথা বলছিলেন না, মন ভালো ছিল না দিলীপ ঘোষের। অ্যাটলিস্ট দিলীপ ঘোষের আশপাশের মানুষদের কাছ থেকে কিন্তু সে খবরই আমরা পাচ্ছিলাম। তাহলে কি হলো? হঠাৎ দিলীপ ঘোষ আজ রাজ্যের রাজনীতিতে এত অ্যাক্টিভ হয়ে উঠলেন কেন? এমন একটা সময় যখন চূড়ান্ত তোলপাড় চলছে বিজেপির মধ্যে, তারা পাগলের মতো হাতড়াচ্ছেন কার নেতৃত্বে 2026-এর নির্বাচন লড়া যায়, কে হতে চলেছে নতুন রাজ্য সভাপতি। ঠিক সেই সময় যখন মোহন ভাগবত, যখন আরএসএস তাদের ইনফ্লুয়েন্স দেখাতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে, যখন আরএসএস পুরো বিষয়টাকে নিজেদের হাতে রাশটা নেওয়ার চেষ্টা করছে, যখন মোহন ভাগবত নিজে পশ্চিমবঙ্গে এসে 10 দিন ঘাঁটি গেড়ে পড়ে রয়েছেন, এবং সেই বর্ধমান, যেই বর্ধমানে দিলীপ ঘোষ পরাজিত হলেন, সেই বর্ধমানেই মোহন ভাগবত আরএসএসের একটি বৃহৎ সভা করলেন, সেখানে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এবং আরএসএসের প্রমুখ মোহন ভাগবতের সাথে দেখা হওয়ার পর থেকেই কি দিলীপ ঘোষের কোথাও গিয়ে রাজনৈতিক ক্যারিয়ারকে একটা নতুন করে অক্সিজেন দেওয়ার একটা প্রক্রিয়া বিজেপি এবং সংঘ পরিবারের অন্দরে শুরু হয়ে গেছে। তার প্রোজ অ্যান্ড কনসগুলো কি? অনেকগুলি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। দিলীপ ঘোষ সংঘের কর্মী, তার লয়্যালটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। যদিও শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, এখনও বিজেপির অন্দরে কিছু মানুষ রয়েছেন, বিশেষ করে যারা সংঘ ঘনিষ্ঠ, তারা এখনও মনে করেন যে বিজেপির যদি রাজ্য সভাপতি নতুন কাউকে হতে হয়, তাহলে এমন একজন মানুষের কাছে যাওয়া উচিত যার লয়্যালটি প্রশ্নাতীত। যদিও শুভেন্দু অধিকারীকে সেই পূর্ণ ক্ষমতা দেওয়া সত্ত্বেও 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু সেরকম ফলাফল দেখা যায়নি। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার, তার মেয়াদ শেষ, তিনি দিল্লিতে চলে গেছেন, তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা, এবং এক ব্যক্তি এক পদের কনসেপ্টে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এই মুহূর্তে একদমই ঝাড়া হাত পা। তার কাছে কিন্তু কোনো দায়িত্ব দলের নেই। তিনি এই কথাও বলে বেরিয়েছেন যে যদি কোনো দল দায়িত্ব দেয় তিনি পালন করবেন, যদি না দেন তিনি আবার নিজের কাজে বেরিয়ে পড়বেন প্রচারক হিসাবে। তার কিছু এসে যায় না। তুল্য ঝোলা চলল ভোলা, এই কনসেপ্টে দিলীপ ঘোষ বিশ্বাস করেন। সেই দিলীপ ঘোষ যিনি খুব স্পন্টেনিয়াস, যিনি যথেষ্ট মুখর, যিনি ডাকাবুকো বলে পরিচিত, এবং তৃণমূলের অন্দরেও দিলীপ ঘোষের প্রশংসা করার লোকের কিন্তু অভাব নেই। সেই দিলীপ ঘোষ হঠাৎ করে কি রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে? বিগত কয়েকদিনে তার সমূহ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এক শ্রেণী বলছেন এ কি করলেন দিলীপ ঘোষ, যখন তিনি আর এই কয়েকদিন আগেই যখন কিছু মহিলা কর্মী তারই কনস্টিটিউয়েন্সি মেদিনীপুরে তাকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন যে তিনি কোথায় ছিলেন, এমপি হিসাবে তাকে দেখা যাচ্ছিল না, সেই দিলীপ ঘোষ পালিয়ে যাবার প্রাপ্ত নয়। তিনি কিন্তু একেবারে স্বকীয় ভঙ্গিমায় তেড়ে গেলেন এবং কিছু কটু বক্তব্য, কিছু কটু মন্তব্য করলেন। অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হলে বিষয়টা অন্যরকম হতো, কিন্তু যেহেতু এটা দিলীপ ঘোষ, এটাই তার রাজনীতি, তিনি এই মেঠো ভাষাতেই কথা বলেন এবং লোকে বলেন এটাই তার ইউএসপি। সুতরাং কেউ বলতে পারেন এটাতে দিলীপ ঘোষের সমূহ ক্ষতি হলো, কিন্তু আবার একটা শ্রেণী রয়েছে তারা মনে করছেন দিলীপ ঘোষ ইজ ব্যাক, এবং সেই জন্যই প্রশ্ন আসছে হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। আপনাদেরকে সেই সিকোয়েন্সটা দেখাই। হারাইনি, মেজাজ ঠিক দেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে, সে যত বড় নেতা, ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, আমরা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে
মাফিয়ারাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই মমতা ব্যানার্জি, উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন সেটাও জানে সবাই যে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনীতিক লাভের জন্য, সেগুলো কেউ বিশ্বাস করে না। এমন একটা সময় যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে হিন্দুত্ব এবং হিন্দুত্বের প্রশ্নতেই তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন এবং চূড়ান্তভাবে তিনি সক্রিয়, তিনি পুরো পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় দিলীপ ঘোষও সবার সাথে দেখা করছেন, সব শ্রেণীর সাথে দেখা করছেন এবং তিনিও কিন্তু আবার তার বঙ্গ সফর শুরু করে দিয়েছেন। এদিক থেকে ওদিক তিনি চষে বেড়াচ্ছেন এবং লাস্ট 3 দিনের দিলীপ ঘোষের বক্তব্য দেখালাম। সেই দিলীপ ঘোষ যিনি প্রত্যেক দিনের নিউজ এজেন্ডা সেট করে দেন, সকালবেলা মর্নিং ওয়াক দিয়েই তার শুরু হয় দিন এবং সেখান থেকেই তিনি নিউজ এজেন্ডা সেট করে দেন, তিনিও কিন্তু বিভিন্ন জেলা সফরে বেরিয়ে পড়েছেন এবং তিনি চাঁচাছোলা ভাষায় কথা বলছেন। তাকে যখন কেউ আক্রমণ করছেন তিনিও সেই প্রতি আক্রমণ করতে পিছিয়ে আসছেন না। দেখুন, যখন মহিলারা তাকে অ্যাকস্ট করা শুরু করলেন, তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন, দিলীপ ঘোষ কিন্তু ফিরে আসা প্রাপ্ত নয়। তিনি কি বললেন শুনুন। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপি হয়ে তো মাত্র বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত কে দিয়েছে? আপনাকে অধিকার কে দিয়েছে? বলো প্রদীপকে বলবো কেন? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই। আরে 14 পুরুষ তুলবো রে। এরা কি তৃণমূলী? তাহলে কি স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ? এটা কি কিছুর ইঙ্গিত? কিসের ইঙ্গিত? হঠাৎ দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন রাজনীতির আঙিনায়, এটা কিসের ইঙ্গিত? সুজয় রয়েছে আমাদের সাথে, আমাদের সহকর্মী সুজয় খুব ক্লোজলি বিজেপিকে কভার করে আজ তাক বাংলার হয়ে এবং দিলীপ ঘোষের রাজনীতিও ফলো করতে। সুজয়, এই দিলীপদার এই অতি সক্রিয় হয়ে ওঠা হঠাৎ করে, এটার মানে কি এই যে দিলীপ ঘোষ ইজ ব্যাক? কোথাও গিয়ে কি দিলীপ ঘোষের প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে? একেবারে আমরা যেটা দেখলাম প্রথমত সোশ্যাল মিডিয়াতে যখন দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করলেন, তারপর আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষের এই ভিডিও নিয়ে একেবারে বঙ্গ বিজেপির সব স্তরের নেতারা তারা কিন্তু যে এরকম প্রচার করলো যে দিলীপ ঘোষকেই আবার দরকার। মানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা সংগঠন গোটা রাজ্য জুড়ে, একমাত্র দিলীপ ঘোষই পারবে এই তৃণমূল কংগ্রেসের যে সংগঠনের পাল্টা বলা যেতে পারে যে এইভাবে একেবারে ময়দানে নেমে লড়াই করে। বিজেপি কর্মীরা অনেকেই বলছেন তারা বসে পড়েছেন, বাড়ি চলে গেছেন, 1 কোটি নতুন সদস্যপদ গ্রহণের একটা যে টার্গেট দেওয়া হয়েছিল সেটাও খুব কষ্টে পূরণ করতে পেরেছে অনেকবার এক্সটেনশনের পরে। তাহলে এই যে যারা ঘুমিয়ে পড়া, যারা শুয়ে পড়া, যারা বাড়িতে ফিরে গেছেন বিজেপি কর্মীরা, তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা। একেবারেই তাই, খুব গুরুত্বপূর্ণ এটা। কারণ সঞ্জীবনী একেবারেই কারণ হচ্ছে যে পুরনো বিজেপি বা আদি বিজেপি যদি বলি, মানে দিলীপ ঘোষের আমলে তো সব থেকে সফল হয়েছে বঙ্গ বিজেপি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো মনে করা হচ্ছে যে এই দিলীপ ঘোষের যে এই যে তার যে যেভাবে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তো এতে বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে দলীয় স্তরের যারা কর্মী আছে, বিজেপির বসে যাওয়া কর্মীরা, তারা এই দিলীপ ঘোষের গরম গরম কথাতে তারা কিন্তু কিছুটা হলে উজ্জীবিত হবে। আর এই মুহূর্তে যেটা আরএসএস সূত্রে বা বঙ্গ বিজেপি সূত্রে এই মুহূর্তে যেটা বিজেপির অন্দরে যেটা এই মুহূর্তে একেবারে কানাঘুষো চলছে, দিলীপ ঘোষ তিনি 2টো টার্মের সভাপতি ছিলেন। তো পার্টির যে সংবিধান আছে, সেই পার্টির যদি সংবিধান আমরা দেখি, পার্টির সংবিধানে পরপর 3টে টার্মের সভাপতি তিনি হতে পারবেন না। কিন্তু দিলীপ ঘোষ 2টো টার্মের সভাপতি ছিলেন। পরের টার্মে সুকান্ত মজুমদার তিনি সভাপতি ছিলেন। সেহেতু যেহেতু আরএসএস বা বিজেপির যদি আমরা এই কুলিং পিরিয়ড যেটা বলি, সেই কুলিং পিরিয়ড 3 বছর সেটা তিনি পার করে আসলেন, তাহলে অফিসিয়ালি কিন্তু নতুন করে তাকে রাজ্য সভাপতি করার বিষয়ে আরএসএস বা বিজেপির টেকনিক্যালি কোনো বাধা থাকছে না। সেটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2021 থেকে 2024 এই 3 বছরের কুলিং পিরিয়ড তিনি পার করে এসেছেন। সেই কারণেই কি দিলীপ ঘোষ কিছুটা হলেও অন্তরালে চলে গেছিলেন? এবং সত্যি তো এই মুহূর্তে তো তার দলের মধ্যে কি কোনো পদ রয়েছে? অফিসিয়ালি তো তার তো কোনো পদ নেই। তো সেক্ষেত্রে
এই যে আলোচনাটা বিজেপির অন্দরেই হচ্ছে যে কে নতুন রাজ্য সভাপতি হবে, অনেক রকম পারমুটেশন কম্বিনেশন হচ্ছে, আমরা জানি না, অ্যাকচুয়াল সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই জানানো হবে, কিন্তু কোথাও গিয়ে আবার একেবারে শেষ মুহূর্তে এসে দিলীপ ঘোষ কি রেসের মধ্যে চলে এসেছেন? একেবারেই তাই, একেবারে বলা যেতে পারে প্রথম সারিতে চলে এলেন দিলীপ ঘোষ। কারণ একটাই, আমরা যেটা দেখলাম যে তালিকা তৈরি ছিল, যেমন প্রথম যদি আমরা বলি যে সুকান্ত মজুমদার বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, তাকে কন্টিনিউ করার অন্তত আর 1 বছর তাকে রেখে পার্টি চালানোর ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএসেরও একটা পক্ষ কিন্তু পুরোপুরি শিলমোহর দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে তার পর যেটা হলো যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস শুভেন্দু অধিকারী এবং বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটা বার্তা দিলেন, সুকান্ত মজুমদারকে একটা বার্তা দিলেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমাদের দিলীপ ঘোষকে লাগবে, আমরা শুভেন্দু অধিকারীকে যতটা লাগবে সুকান্ত মজুমদারকে ততটা। এই মেসেজটা কোথা থেকে আসছে? আরএসএস এর তরফ থেকে একেবারে বার্তা। অরুণ কুমারজি একজন আরএসএস এর শীর্ষস্থানীয় নেতা, তিনি যখন হাওড়ার তাঁতিবেড়িয়া উলবেড়িয়ার কাছে আরএসএস এর একটি কার্যালয়ে যে সমন্বয় বৈঠক হলো কিছুদিন আগে, সেখানে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, একেবারে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকেই বার্তা দিয়েছেন যে দিলীপ ঘোষ তার যে অভিজ্ঞতা আছে, তার যে এক্সপিরিয়েন্স আছে, সেটাকে 2026-এ আমরা কাজে লাগাবো, তাকে আমরা সভাপতি করি বা তাকে পার্টির যে কোনো কাজে আমরা লাগাই না কেন, কারণ সত্যি দিলীপ ঘোষ কিন্তু অন্তরালে চলে গেছে। আমি একটু ছবিটা দেখাই। এই যে ত্রয়ী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, এই তিনজনই আরএসএস এর ওই সমন্বয় সবাই ছিল হাওড়াতে কয়েকদিন আগে, কিন্তু দিলীপ ঘোষ শটান চলে গেলেন বিধানসভায় শুভেন্দু অধিকারীর চেম্বারে। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। কোথাও গিয়ে দিলীপ ঘোষের যে অ্যাকসেপ্টেন্স, মানে এই যে বার্তা, সুজয় যেটা বলছে যে ওপর মহল থেকে একটা বার্তা আসছে, দিল্লি থেকে বার্তা আসছে, সেটা কি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই, বিশেষ করে শুভেন্দু অধিকারী, যার সাথে কিন্তু দিলীপ ঘোষের যে রাজনৈতিক ইকুয়েশন বিজেপির মধ্যে, সেটা খুব একটা মানে খুব কমপ্লেক্স একটা ইকুয়েশন। কারণ একটা সময় দিলীপ ঘোষের যে অন্তরঙ্গ সার্কেল, সেখান থেকে আমরা যেটা জানতে পারি যে 2024-এ দিলীপ ঘোষের মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে নিয়ে আসার সিদ্ধান্তের পেছনে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর হাত ছিল এবং সেটা তিনি মনে করেন। সেই কারণে এটা কি কোথাও গিয়ে বলা যেতে পারে আবার সবাইকে একসাথে কাছে টেনে নেওয়া, মানে সব লবিকে একসাথে নিয়ে এসে এগোবার একটা প্রচেষ্টা করা, একটা অধিনায়কোচিত একটা পদক্ষেপ। তার মানে তিনি কি কোনো মেসেজ পেয়েছেন কোথাও থেকে, কি তার কাছে কোনো বার্তা গেছে? আরেকটা ছবি দেখাই। ইডেন গার্ডেন ম্যাচ, IPL এর প্রথম ম্যাচ, ওপেনিং সেরেমনি, শটাং দিলীপ ঘোষ চলে গেলেন এবং তিনি কিন্তু দেখা করলেন অমিত শাহর পুত্র জয় শাহর সাথে। ICC চেয়ারম্যান অমিত শাহ পুত্র জয় শাহর সাথে দেখা করলেন দিলীপ ঘোষ। এটা এমন একটা সময় হচ্ছে, খুব ইন্টারেস্টিং, এই ছবিগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা যখন এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তার পেছনে সবসময় কিন্তু একটা উদ্দেশ্য থাকে, মনে রাখবেন। আপনারা মনে করে দেখুন, মাত্র কয়েকদিন মাত্র আগে শুভেন্দু অধিকারী নয়াদিল্লি গেলেন এবং অমিত শাহর সাথে ছবি দিলেন। গতকাল সুকান্ত মজুমদার নয়াদিল্লি গিয়ে অমিত শাহর সাথে দেখা করলেন, আর মাঝখান থেকে দিলীপ ঘোষ তিনি জয় শাহর সাথে দেখা করছেন এবং এই ছবি কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। কোথাও গিয়ে সুজয়, একেবারে আমাদের সময় সংক্ষিপ্ত, একেবারে শেষে আমরা জানতে চাই যে যেই হোক নতুন রাজ্য সভাপতি, কোথাও গিয়ে এবারে ব্যাটনটা কি আরএসএস এর হাতেই থাকবে? মানে তারাই কি মূলত একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছেন? একেবারেই তাই। যে বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা আছে, তার মধ্যে একটা প্রথম তালিকা, 25টি তালিকা বের হয়েছে। 25 জনের মধ্যে 15 জনই আরএসএস ঘনিষ্ঠ। এখান থেকে একটা মেসেজ, 15 জন 25 জনের মধ্যে 15 জন, এবং তার মধ্যে 3-4টি সাংগঠনিক জেলায় এমন পদে বসানো হয়েছে তারা পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে আরএসএস করতেন, সঙ্গের একদম কাছের লোক। এবং দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষের ক্ষেত্রে, এই যে কেন দিলীপ ঘোষকে নিয়ে আবার এত উন্মাদনা বা জল্পনা তৈরি হচ্ছে। এ রাজ্যের আরএসএস এর 237 জন এ রাজ্যের প্রচারক আছে। এই 237 জন প্রচারকের মধ্যে অন্তত 80% প্রচারক, তারা যে মোহন ভাগবত যিনি 10 দিনের সফরে এসেছিলেন,
তারা কিন্তু প্রত্যেকজন প্রচারক দিলীপ ঘোষকে সমর্থন করেছেন। 80% আরএসএস এর যারা প্রচারক রয়েছে পশ্চিমবঙ্গের বুকে তারা সবাই দিলীপ ঘোষকে চান। হ্যাঁ, তারা সবাই দিলীপ ঘোষকে চান, একদম এরকম খবর আমাদের কাছে আছে। এবং এই মুহূর্তে আরএসএস এ রাজ্যের পুরোপুরি ব্যাটনটা নিজের হাতে নিতে চাইছে, কারণ আরএসএস এর একটা বক্তব্য মোহন ভাগবতজির কাছে যখন এই সমন্বয় বৈঠক হয় সেখানে দুটো বিষয় বলা হয়েছে, যে 2021-এর পর 2024-এর যে লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু আরএসএসকে পাত্তা দেওয়া হয়নি, কিন্তু ফল খারাপ হয়েছে। আমি আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, একদম শেষ মুহূর্তে এটা পয়েন্ট, আরএসএস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা গতকাল সুকান্ত মজুমদার তিনিও দেখা করেছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বলা যেতে পারে প্রত্যেকের একটা খুব চিন্তার বিষয়, যে জন্য দিলীপ ঘোষ কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 26-এর নির্বাচন কিন্তু আর বেশি দিন বাকি নেই। নির্বাচনে দামামা বেজে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা খুব বড় বৈঠক পর্যন্ত করে ফেলেছে। সেক্ষেত্রে এত কম সময়ের মধ্যে দিলীপ ঘোষ, তার একটা এক্সপিরিয়েন্স আছে, তার একটা অভিজ্ঞতা আছে, তিনি এই 43টি বিজেপির সাংগঠনিক জেলা হাতের তালুর মতো চেনেন। সুতরাং পুরনো যে অভিজ্ঞতা, পুরনো যে এক্সপিরিয়েন্স, ম্যাচ খেলার, বড় ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্স যেটা দিলীপ ঘোষের রয়েছে, যেটার থেকে 2019-এ তিনি একটা রেকর্ড সংখ্যক 18টি আসন পশ্চিমবঙ্গে বিজেপি জিততে সক্ষম হয়েছিল, আর তার কিছুটা হলেও মোদি ওয়েভ ছাড়াও কিছুটা হলেও ক্রেডিট দিলীপ ঘোষকে দিতেই হবে। এবং এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। পশ্চিমবঙ্গে বিজেপির ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক দিলীপ ঘোষ, তার হাতে কি আরেকবার ব্যাটন তুলে দেবে কেন্দ্রীয় নেতৃত্ব? আরএসএস এর শিলমোহর কি তার উপরে রয়েছে? যে ধরনের আভাস এবং ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। দিলীপ ঘোষ ইজ ব্যাক। তার প্রত্যাবর্তন কিন্তু আবার দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে, তিনি আবার সক্রিয়। এবার তিনি বিজেপির ব্যাটন ধরবেন কিনা এবং রাজ্য সভাপতি হবেন কিনা তার জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ যে কোনো দিন, যে কোনো মুহূর্তে সেই বড় সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দেবে কেন্দ্রীয় বিজেপি। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার পর্দা, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এই পুরো বিষয়টি নিয়ে আপনারা কি মনে করছেন।